বিশেষ করে কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদের মৃত্যুদণ্ড ঘোষণা করার পরে সারা বাংলাদেশে বিক্ষোভে ফেটে পড়েছিল। সেখানে দল ছিল না, মত ছিল না, সেখানে মানবতা ছিল। সমস্ত মানবতা সিংহের গর্জনে সেদিনই ফেটে পড়েছিল। আপনারাও তার ব্যতিক্রম নয়। সেই গর্জনের মিছিলে আপনারাও শরীক ছিলেন। আপনাদেরকে অভিনন্দন জানাই। স্বৈরাচারী সরকার মানুষের প্রতিবাদের প্রতি সম্মান না দেখিয়ে মানুষের টাকায় কেনা গুলি এবং অস্ত্র তাদের বুকে তাক করে দিয়েছিল। আমরা আমাদের শত শত সহকর্মীকে হারিয়েছি। মওলার দরবারে দোয়া করি রব্বুল আলামিন তাদেরকেও যেন শহীদ হিসাবে কবুল করেন। আমাদের গর্বের সেনাবাহিনীকে এই সরকার ঠান্ডা মাথায় খুন করেছে। আপনারা জানেন ক্ষমতায় বসেছে তারা 2009 সালের 10 জানুয়ারি, আর পরের মাসে 25 এবং 26 ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় তৎকালীন বিডিআরের সদর দপ্তরে 57 জন কমিটেড চৌকস দেশপ্রেমিক সেনা অফিসারকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। তাদের পরিবারের সদস্যদেরকে বেইজ্জত করা হয়েছিল, তাদের কাউকে কাউকে হত্যা করা হয়েছিল। কিন্তু সেই হত্যার রহস্য এতদিন আবিষ্কার হয়নি। এখন নতুন বাংলাদেশের আওয়াজ উঠেছে, সেই হত্যার নায়কদেরকে নায়িকাদেরকে ধরতে হবে, ওদেরকে বিচারের আওতায় আনতে হবে। বাংলাদেশের সুরক্ষার জন্য এর কোনো বিকল্প আমরা দেখছি না। অবশ্যই তার বিচার হতে হবে। জামাত নেতাদের অন্যায়ভাবে হত্যা করা হয়েছে। এদেশের যে কয়টি মানুষকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে সব হত্যাকাণ্ডের বিচার আমরা চাই। যাদেরকে পঙ্গু করা হয়েছে, আহত করা হয়েছে, চাকরি কেড়ে নেওয়া হয়েছে, জুলুম করা হয়েছে, জেলে নেওয়া হয়েছে, বন্দী করা হয়েছে, গুম করা হয়েছে, আয়না করে রাখা হয়েছে, সমস্ত অপকর্মের বিচার আমরা চাই। এই বাংলার মাটিতে এদের বিচার করতে হবে। এরা বলতো বাংলাদেশে এখন অনাবিল শান্তি বিরাজ করছে। আমি তাদের আমলেও চিৎকার দিয়ে বলছি, হ্যাঁ, তোমাদের এই শান্তি হলো কবরস্থানের শান্তি। কবরস্থানে কোনো জীবিত মানুষ থাকে না, তাই সেখানে হাসি কান্না শোনা যায় না। আজকে বাংলাদেশকে তোমরা কবরস্থানে পরিণত করেছো। মানুষের মুখের ভাষা তোমরা কেড়ে নিয়েছো। অদেখা তালা তোমরা মানুষের ঠোঁটে ঝুলিয়ে দিয়েছো। এই জন্য মানুষ হাসতেও পারে না, কাঁদতেও পারে না। এমন একটা অবস্থায় তারা বাংলাদেশকে নিয়ে গিয়েছিল। আমার বন্ধু বলে গিয়েছেন, তারা এদেশের জনগণের শাসন কায়েম করেনি, একটি গোষ্ঠী নয়, একটা পরিবারকে এই জাতির গাড়ে চাপিয়ে দিয়েছিল। এই পরিবারের হাত পা বেবন ছিল, তারা এই জাতির মালিক, আমরা বাকি 18 কোটি মানুষ ভাড়াটিয়া। বাড়ির যিনি মালিক তিনি বাড়ি ফেলে কোথাও পালায় যান না। ঘর ছেড়ে কে যায়? ভাড়াটিয়া যায়। তারা বলতেন, আমরা এই দেশ ছেড়ে পালাবো না, আমরা অমুকের মেয়ে, অমুকের নাতি, অমুকের পুতি। কোথায় গেলেন? কেন পালালেন? আমরা তো বলি নাই পালাতে। আমরা তো বলেছিলাম থাকেন এবং দেখেন কি কাজ করেছেন, তার পরিণতিটা ভোগ করেন। চলে গেলেন, দলের লোকদেরকেও দুটো কথা বলে গেলেন না। এদেরকে দুঃখের সাগরে ভাসিয়ে আপনি চলে গেলেন। জনগণের খবরটা আপনি ভুলেই গেছেন বহু আগে, কারণ জনগণ আপনাদেরকে নির্বাচিত করে নাই। 14 সালের নির্বাচনে 154 জন বিনা ভোটে পাস, 18 সালের নির্বাচনে রাতের বেলা খালাস, আর 24 সালের নির্বাচনে আমি আর ডামি। এই অবস্থায় নির্বাচন করেছে আওয়ামী লীগ। দলীয় প্রার্থী দিয়েছে দলের নামে, আর দলের লোকদেরকে বানিয়েছে স্বতন্ত্র প্রার্থী, ডামি প্রার্থী। এইভাবে তারা নির্বাচনকে তামসার বস্তুতে পরিণত করেছিল। আমাদের দেশে যে সমস্ত যুবক যুবতীর বয়স হয়েছে 28 থেকে 30 বছর, তারা তিনটি নির্বাচন পেয়েছিল উপযুক্ত বয়সে, কিন্তু একটু ভোট দিতে পারেনি। আর যারা বয়স্ক ছিলেন তারা জীবনে কখনো ভোট দিতে পারলেও এই সময় ভোট দিতে পারেন নাই। এমনকি মনের দুঃখে ভোটের এই করা দেখে আওয়ামী লীগের লোকেরাও ভোট দিতে যায় নাই। তারাও তাদেরকে ঘৃণা করেছে। আওয়ামী লীগের ওই সমস্ত দুর্বৃত্তদের কথা আমি বলছি না, যারা মানুষকে জুলুম করেছে, মানুষের উপর জুলুম করে কষ্ট দিয়েছে, আমি তাদের কথা বলছি না। তাদেরও নিরীহ কিছু সমর্থক থাকতে পারে, আমি ওদের কথা বলছি।
2014 সালের নির্বাচনে 147টি সেন্টারে একটা মানুষও ভোট দিতে যায়নি। 18 সালের নির্বাচনে অনুরূপ একই দৃশ্য দেখা গেছে। ছাগল কুকুরকে ভোট সেন্টারের সামনে নির্বিঘ্নে প্রশান্তির সাথে ঘুমাতে দেখা গেছে, সেখানে মানুষ যায় না। প্রিয় দেশবাসী, তারা অনেকে বিচার করেছেন দুর্নীতির অভিযোগে, অনেকে জেলে রেখেছেন, কষ্ট দিয়েছেন দুর্নীতির অভিযোগে। হ্যাঁ, আমরাও চাই দুর্নীতি যেই করুক তার বিচার হওয়া উচিত। এখন যেগুলা বের হচ্ছে মহা দুর্নীতির খবর আসছে, বাংলাদেশের জনগণের কপাল কিসমত পকেট কেটে 26 লক্ষ কোটি টাকা বিদেশে তারা পাচার করেছে। এটা শুধু বিদেশে পাচার, দেশে আরো কত লক্ষ কোটি টাকা তাদের দখলে আছে। ইনশাআল্লাহ আল্লাহ সাহায্য করলে সবকিছু বের হবে ইনশাআল্লাহ। এখন খবর এসেছে প্রধানমন্ত্রী নিজে স্বয়ং, তার বোন এবং তার ভাগ্নে তিনজনে মিলে এক রূপপুর প্রকল্প থেকে তারা 57,000 কোটি টাকা চুরি করেছে। এই ধরনের টাকাগুলা অনাবিল বের হয়ে গেছে দেশের মুখ থেকে। আপনারা বলেছেন পাইকগাছার উন্নয়ন হয়নি, হবে কেমনে? টাকা যে সব চুরি হয়ে গেছে, ব্যাংকগুলা সব ফুকলা হয়ে গেছে, সেক্টর কর্পোরেশন ইন্ডাস্ট্রি মাটির সাথে বসে যাচ্ছে, শ্রমিকরা বেকার হয়ে যাচ্ছে, মালিকরা পুঁজি হারিয়ে হাহাকার করছে, চতুর্দিকে উন্নয়নের জোয়ার তাদের আমলে শুরু হয়েছে। বলে যে উন্নয়নের রাজপথে মহাসড়কে এনে তুলে দিয়েছে দেশকে, বিশ্বে নাকি বাংলাদেশ উন্নয়নের রোল মডেল। আর ঠিকই বলেছে, উন্নয়নটা তাদের কপালে হয়েছে, জনগণের নয়। সম্মানিত ভাই ও বোনেরা, মানুষ তার বুকের টুকরা, কলিজার টুকরা মেয়েকে যখন স্কুল কলেজ ইউনিভার্সিটি দিত, দুরু দুরু করে বুক কাঁপত। কেন কাঁপত সবাই জানেন তো? আমি আর সেটা বলতে যাচ্ছি না। এই সরকারের পার্টনার ছিলেন হোসেন মোহাম্মদ এরশাদ। তিনি 13 সালে সংসদে দাঁড়িয়ে বলেছিলেন, দেশের অবস্থা এমন, ঘরে থাকলে ঘুম, বাইরে গেলে গুম। সরকারের অংশ হয়ে তিনি সেদিন এটা বলেছিলেন। এটা ছিল বাস্তব চিত্র বাংলাদেশের। সারা বাংলাদেশে ছোপ ছোপ রক্ত আর খাড়ি খাড়ি লাশ।